সাংবাদিকরা নিউজ করছে 10 বছর পর জেল থেকে বের হলো হ্যাকার দা মাফিয়া কিং। সাংবাদিকরা এটা বলাবলি করছে যে এত বছর পরে কেন মুক্তি দেওয়া হলো, তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। মানুষের মুখে কিছুটা স্বস্তির ছাপ, হয়তো মানুষের মনে এখনো সেই হ্যাকার দা মাফিয়ার কিং এর আগের মতোই আছে। কিন্তু কিছু কিছু মানুষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হ্যাকার দা মাফিয়া কিং আকাশের জন্য। আকাশ জেল থেকে বের হয়েই সোজা তার ছোট ভাই আরিফের বাসা চলে আসলো। আরিফের বাসায় আসার পরেই আরিফ দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আর কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আরিফ, আর তখন বলতে লাগলো, ভাই, আপনি আবারও যে এখানে ফিরে আসলেন এটাই তো বিশ্বাস করতে পারছি না। সত্যি ভাই, আপনাকে দেখতে পেয়ে আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি, যেটা আর কখনোই হয়নি। আরে এত ইমোশনাল হয়ে কথা বললে কি আর হবে? শোনো, আমার অনেক খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া সেরে নেই, তারপরে বাকি কথা হবে। ভিতরে চলো। আকাশ তখন আরিফের সঙ্গে গল্প করতে করতে রুমের ভিতর চলে আসলো। আর রুমের ভিতর আসার পর এদিকে আরিফ রান্নার খালাকে বলতে লাগলো তাড়াতাড়ি করে খাবার দেওয়ার জন্য। আরিফ এখনো বিয়ে শাদী করেনি, এখানেই একাই ব্যাচেলার থাকে। আরিফ এদিকে খাবার রেডি করতে করতে সকল ছেলেদেরকে খবর দিয়ে তার অফিসের সামনে আসার জন্য বলল। সবাই একসঙ্গে অনেক দিন পরে দেখা করবে। এদিকে আরিফের সঙ্গে গল্প করতে করতে খাবার খেয়ে নিল আকাশ। আকাশ খাবার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে আকাশ বিকেলবেলা আরিফের সঙ্গে করে তাদের দেখা করা জায়গায় চলে আসলো, পুরনো একটা গোডাউনের ভিতর। ওরা সবাই এসেছে, সবাই অপেক্ষা করছে আকাশের জন্য। আকাশ যাওয়ার পরে তখন সবাই বলতে লাগলো, বস, আপনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এটা সত্যি আমরা কখনো কল্পনা করিনি। আমরা তো ভেবেছিলাম আপনাকে আর কখনো দেখতে পারবো না। 10 বছর আগে আমি যেরকমটা দেখে গিয়েছিলাম এখনও ঠিক সেরকমটাই আছে, একটু পরিবর্তন হয়নি। আরও সমাজটা খারাপ হয়ে গেছে, এগুলোকে ঠিক না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তাহলে কি ভাই আমরা আবারও আগের রূপে ফিরে আসব? আমি তাহলে সকল লোকজনকে খবর দেই, ওরা আপনার সামনে কালকেই হাজির হবে। হ্যাঁ, যেখানে যত লোক আছে সবাইকে খবর দে, সবাইকে কালকে সকালের মধ্যে আমি আমার সামনে দেখতে চাই। নতুন একটা প্ল্যান করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। রকি এখন কোন জায়গার দায়িত্বে আছে? বস, ও কি আপনার সঙ্গে বেইমানি করার পরেও আলী হাসানের সঙ্গে হাত মিলিয়েছে? এখন আলী হাসান তাকে পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে দিয়েছে। আর কোনো ঢাকা শহরে যত ক্রাইম হয় সবকিছু রকির হাত ধরে হয়। এই রকির সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা করা লাগবে, না হলে তো আর হবে না। ছেলেটা অনেক বেড়ে গেছে, আমার সাথে থেকে আমার সাথে বেইমানি করার ফল এবার বুঝতে পারবে। চল দেখা করে আসি অন্য কারোর সঙ্গে। বস, আমি ল্যাপটপে আপনাকে কিছু জিনিস দেখাচ্ছি, আপনার জন্য কিছু জানা প্রয়োজন ভাই। আমি ল্যাপটপ নিয়ে আসছি। এই কথা বলার পরে আরিফ ল্যাপটপে একজন একজন করে ছবি দেখাতে শুরু করলো আর পরিচয় করিয়ে দিতে লাগলো। আরিফ তখন বলতে লাগলো, বস, এটা হচ্ছে রকির ছোট বোন সাদিয়া, একমাত্র বোন, তাই সবচেয়ে বেশি আদরটা ও করে থাকে রকি। এবং সাদিয়ার বাবা মা মারা গেছে, তো সে অনেক আগেই। রকি এতদিন আপনার হয়ে কাজ করত, আর এখন আলী হাসানের হয়ে কাজ করে। পুরো ঢাকা শহর তার নিয়ন্ত্রণে আছে। আর তার বোন সাদিয়া এখন এই ভার্সিটিতে পড়াশোনা করে। রকির ডান হাত হলো সাদ্দাম। সাদ্দাম রকির কথায় ওঠে বসে, আর যতক্ষণ ড্রাগসের ব্যবসা আছে সবকিছু সাদ্দাম মেনটেন করে থাকে। আর ওদিকে খুন করার জন্য তুহিন আছে, তুহিন খুনের বিষয়টা দেখে। তুহিন তাহলে এখন খুন করা শিখে গেছে? ঠিক আছে, আগে তার সঙ্গে দেখা করে আসি, অনেক বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে, চল। এই কথা বলার পরে আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল। আর আরিফ এবং আরো কয়েকজন মিলে ওরা পেছনে বসেছে, আর সামনে বসে মোবাইল টিপছে আকাশ চৌধুরী। আকাশ ভাবছে সাদিয়া মেয়েটা দেখতে অনেক সুন্দর, মেয়েটাকে দেখে তার পছন্দ হয়ে গেল। আর এভাবে আনমনে ভেবে চলছিল আর একা একাই হাসছিল। আর এভাবে সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পরেই তুহিনের আস্তানায় চলে আসলো। আর তুহিনের আস্তানায় আসার পর তুহিন আকাশকে দেখে অবাক হয়ে গেল আর বলতে লাগলো,
কি ব্যাপার, আমার সামনে এখন দেখছি আকাশ চৌধুরী দাঁড়িয়ে আছে। আমার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, কারণ আমার চোখ ভুল দেখছে না তো। তুই বের হয়ে আসলি কিভাবে? তোর তো ভেতরে থাকার কথা, এত তাড়াতাড়ি বের হওয়ার তো কোনো কথা ছিল না। চাইলে অনেক আগে বের হয়ে আসতে পারতাম, আসেনি, তখন আমার প্রয়োজন হয়নি। এখন আমার প্রয়োজন হয়েছে, তাই আমি বের হয়েছি। কেন, তোর কি কোনো সমস্যা হয়েছে নাকি আমি আসাতে? দেখ, এখানে কোনো গ্যাঞ্জাম করার চেষ্টা করবি না। যদি এখানে গ্যাঞ্জাম করিস তাহলে কিন্তু তোর খবর আছে। এখানে আমরা কতজন আছি জানিস? আর আমার সম্পর্কে হয়তো তুই এতক্ষণে ভালো খবর নিয়ে ফেলেছিস, তাই কোনো বাড়াবাড়ি না করে এখান থেকে চলে যাওয়াই তোর জন্য ভালো হবে। তুই ছেলেটা অনেক বেশি অস্থির, আর এই অস্থিরের জন্যই তো আজকে কাল হয়ে দাঁড়াবে। সন্তোকে একটা অফার দিচ্ছি, তুই আলী হাসানের সকল খবরাখবর রকির কাছ থেকে এনে দিবি, তাহলে তুই ক্ষমা পাবি। আমাকে কি তোর বোকাচোদা মনে হয় যে তুই যা বলবি আর আমি সেটাই শুনবো? তুই যেটা বলবি আমি সেটাই করব। আমার কি পাগলে পেয়েছে? তোর কথায় আমি রাজি হয়ে যাব। আর তোর তো এখন কোনো কিছুতেই নেই, তোকে দেখে এখন 2 টাকার কেউ মূল্য দেয় না। আমাকে কে মূল্য দিল আর না দিল সেটা নিয়ে তো আর তোর চিন্তা করার কথা না, সেটা আমার বিষয়। তুই আমাকে খবরাখবর এনে দিবি, তার জন্য তুই ক্ষমা পাবি। কারণ তুই যে অন্যায় করেছিস মানুষের সঙ্গে আর আমার সঙ্গে, এ অন্যায়ের তো একটাই শাস্তি হতে পারে, সেটা হলো মৃত্যু। তুহিন, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস ইদানিং। আর ভাই এখন চলে এসেছে, এখন বুঝতে পারবি তোর হায়াত আর কতদিন থাকে। তোরা সবাই মিলে আমাকে ছেড়ে দিবি আর আমি একা চুপচাপ বসে আঙ্গুল চুষবো? এটা তুই ভাবলি কি করে? আমি যদি একটা ফোন করি তাহলে সব কয়টাকে মেরে এখানেই পুঁতে ফেলতে পারবো। আজ থেকে 2 দিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দায়িত্ব ছিল রফিকুজ্জামান। তাকে কেন খুন করলি? তার কি কানেকশন ছিল তোদের সাথে? আর এমন কি কাজ করলো যে এভাবে নৃশংসভাবে হত্যা করলি তাকে তুই নিজে? আমি যে রফিকুজ্জামানকে হত্যা করেছি সেটার কোনো প্রমাণ নেই, তাই এ বিষয়ে আমি কোনো কিছু জানি না। আমি তাকে ফোন করিনি, আর তাকে খুন করে আমার কি লাভ? তোর কোনো লাভ নাও থাকতে পারে, কিন্তু এটা দিয়ে রকির অনেক বেশি লাভ আছে। কারণ ওই জেলার রফিকুজ্জামান, তার কাছে অনেক অনেক প্রমাণ আছে রকির ব্যাপারে। দেখ, আমি এখানে সময় নষ্ট করতে চাই না, আমার অনেক কাজ আছে। আমাকে এখনই বের হতে হবে। তোরা এখান থেকে যা, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এই শালা, তোকে এ পর্যন্ত কে নিয়ে এসেছে? আর ভাইয়ের সম্পর্কে কোনো কিছু না জেনেই এতক্ষণ বকবক করছিলে। এবার দেখ আমরা কে আর ভাইকে। এই বলে আরিফ তুহিনের কলার চেপে ধরলো। আর তখনই তুহিনের ছেলে পেলে সবাই কানা হাতে নিয়ে চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে গেল। আর এটা দেখার পর আকাশ আরিফকে ছাড়িয়ে দেওয়ার পরে সেখান থেকে চুপচাপ চলে যেতে শুরু করলো। আর এটা দেখে তুহিন হাসতে শুরু করলো। তুহিন হাসছে কারণ তুহিন মনে করেছে তাকে ভয় পেয়ে ওরা ফিরে চলে যাচ্ছে। আর এই কারণেই তুহিন তার মতো করেই হাসতে লাগলো। আর এদিকে তুহিন তখন বলতে লাগলো, কিরে, এখন ভয় পেয়ে একা একা চলে যাচ্ছিস? তুই না বলেছিলি আমার কাছ থেকে সবকিছু তথ্য নিয়ে যাবি? আমি যেন তোর হয়ে কাজ করি, আর এখন কি হাওয়ায় বেরিয়ে গেল তোর? এদিকে আকাশ আর কোনো কথা না বলে সে গাড়িতে উঠে পড়লো। আকাশ নিজেই এখন ড্রাইভিং করছে। আকাশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে সোজা ওই বসে থাকা তুহিনের টেবিলের উপর দিয়ে চালিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই তুহিনের একটা পা কেটে গেল। গাড়ির চাকার নিচে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে ডাকছে। আর এদিকে আকাশ আর পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ মনে মনে মুচকি হাসছে আর বলতে লাগলো, এত বড় সাহস যে কিনা আমার উপর কথা বলে। আমি কে এটা এখন সবাইকে এক এক করে বোঝাবো। সকলকে যদি না দেখেছি, আমার নাম আকাশ চৌধুরী না। এদিকে আকাশ গাড়িটা রেখে ওদেরকে পাঠিয়ে দিল আর গাড়ি নিয়ে সোজা চলে আসলো পার্কে। আকাশের এটা পুরনো একটা অভ্যাস, মন খারাপ থাকলেই বা কোনো কিছু ভালো না লাগলেই পার্কে এসে একা একা চুপচাপ বসে থাকা আর নিজেই নিজের সঙ্গে গল্প করা। এটা আকাশের সে ছোট্টবেলা থেকে, কারণ আকাশের আপন বলতে কেউ নেই। আকাশ একটা এতিমখানায় মানুষ হয়েছে। আকাশ নদীর পাড়ে বসে দূরে তাকিয়ে দৃশ্যগুলো দেখছিল। আর তখনই পুরনো স্মৃতিগুলো ভেসে আসলো।
আজ থেকে 10 বছর আগের কথা। আকাশ ছিল তখনকার নামকরা মাফিয়া কিং। ছোটবেলা থেকেই একটা এতিমখানায় মানুষ হয়েছে, কিন্তু আকাশের জীবনটা এতিমখানা থেকেই অনেক কষ্ট ছিল। তার জীবনটা দুর্বিষহ করে তুলেছে সেই ছোটবেলা থেকেই মানুষের কথা শুনতে শুনতে বিরক্ত হতে হতে একটা সময় আকাশ নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায়, তবে সেটা ভুল পদক্ষেপে। আকাশের প্রতিটা জেলায় তার একটা করে অফিস রয়েছে। আকাশ একদিন তার মেইন অফিসে বসে কাজ করছিল, আর হঠাৎ করেই তার প্রেয়সী নীলা চলে আসলো। নীলা আসার পরে তখন আকাশকে দেখতে পারলো আকাশ ল্যাপটপে বসে কাজ করছিল, আর চারিদিকে তার ছেলেপেলে সকলেই বিভিন্ন ধরনের কাজ করছিল। আর তখন নীলাকে দেখার পরে সকলেই সেখান থেকে বের হয়ে গেল। তখন আকাশ সামনের দিকে তাকিয়ে দেখতে পারলো রাগের চোখ নিয়ে নীলা আকাশের দিকে তাকিয়ে আছে। আর তখন আকাশ নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি এখানে আসলে? আর তুমি কেন আসলে? আমাকে ফোন করতে, আমি তো তোমার সঙ্গে পার্কে দেখা করতে চলে যেতাম। এখানে না আসলে তো আমি বুঝতে পারতাম না যে তুমি আসলে কি কাজ করো, আর অফিসের মধ্যে এতগুলো ছেলেপেলে কি করে। আর ওরা তো দেখতে এক একটা শয়তানের মতো, একটা কেউ তো ভদ্র মানুষের মতো দেখা যায় না। আর এই ল্যাপটপের মধ্যে আবার কি কাজ? সামনে দেখি ল্যাপটপ নিয়ে কাজ করছে। এসব কিছু তুমি বুঝবে না, এসব হচ্ছে আমার বিজনেস, আর বিজনেস সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, কোন একটা কফি শপে যাই। আমি তোমাকে যেটা বলেছি সেটার উত্তর তুমি দিবে। আমি বাহিরের কোনো কথা বলবো না, আমি এখানেই কথা বলবো। আর কি কাজ করছো আমি সেটা দেখবো, আমাকে বোঝাও। আরে কি যন্ত্রণা, তুমি কি শুরু করলে? এখন চলো আমরা বাইরে গিয়ে কথা বলছি, এখানে অনেক গরম, তোমার গরম লাগছে, চলো। আকাশ জোর করে টানতে টানতে নীলাকে নিয়ে একটা কফি শপে চলে আসলো। আকাশের অফিসের পাশে একটা কফি শপ রয়েছে, আর ওই কফি শপে বসে 2টা কফি অর্ডার দিল। আর তখন নীলা আকাশের দিকে রাগের চোখ নিয়ে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আর তখন আকাশ রাগ ভাঙানোর জন্য বলতে লাগলো, কি কারণে এমন রেগে আছো সেটা কি জানতে পারি? আর এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এখন কিন্তু সত্যি সত্যি আমার অনেক বেশি ভয় লাগছে তোমাকে দেখে। দেখো তুমি কি করছো আমি কোনো কিছুই জানি না। বাবা যখন আমাকে প্রশ্ন করবে যে তুই যাকে ভালোবাসিস সে কি করে, তখন কি আমি বলবো তাকে যে একজন গুন্ডা মাস্তান? তখন কি আমাকে তোমার সঙ্গে বিয়ে দিবে বলো? আর যদি বলি সেও বিজনেস করে, তা কিসের বিজনেস করে সেটাকে জিজ্ঞেস করবে না আমাকে? আমি তখন কি বলবো? দেখো তোমার বাবা এরকম কেন আমি জানি না, কেউ বিজনেস করলো সেটা ঠিক আছে, কিন্তু কিসের বিজনেস করে সেগুলো জানতে চাওয়াটা আসলেই অন্যায়। বাবা তার মেয়েকে অন্য একটা ছেলের হাতে তুলে দিবে সারা জীবনের জন্য, তো ছেলেটার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে কি এইভাবে তুলে দিবে? তোমার কি এটাই মনে হয় মানুষকে গাধা পেয়েছো? আচ্ছা সরি, এবার বলো আসল কাহিনী কি? তুমি এভাবে বাসা থেকে রাগ করে ব্যাগ নিয়ে চলে এসেছো কেন? কোনো কিছুই তো বুঝতে পারছি না আমি। আজকে আমাকে বিকালবেলা দেখতে আসবে, আমি ভার্সিটি না গিয়ে সোজাসুজি তোমার কাছে চলে এসেছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে আমি সকালে অনেকবার কল দিয়েছি, কিন্তু কলটাও রিসিভ করলে না। তো মেজাজ খারাপ হবে না তো কি করব? তুমি তো জানো আমি অনেক ব্যস্ত ছিলাম, তার জন্যই তোমার কল রিসিভ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে কপালে একটা খারাপ দিন লেখা আছে, এটা কাটিয়ে নাও, পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। এই একটা কথার কতদিন বলবে তুমি বলো? আর আমি কতদিন মানুষের সামনে বউ সেজে থাকবো? আর মানুষ আমাকে দেখে যাবে, আর আমি একটা একটা করে বিয়ে ভাঙবো? এবার সত্যি বলছি, তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করি, তারপরে বিয়ে করব। তোমার তো কাজ হলো লোকজন নিয়ে মানুষকে পেটানো অথবা মানুষকে মেরে ফেলা, আর প্রমাণ সহকারে পুলিশের হাতে তুলে দেওয়া। এসব করে কি মজা পাও তুমি আমি বুঝি না। মানুষের কাজ করো ঠিক আছে, কিন্তু মানুষ কি তোমাকে এখন ভালোবাসছে, ভালো বলছে? মানুষ তো তাদের নিজেরটা বুঝে, তোমাকে দূরে ঠেলে দিচ্ছে। দেখো আমি মাফিয়া ঠিক আছে, কিন্তু আমি মানুষের ভালোর জন্য কাজ করি। আজকে আমি না থাকলে এখানে অনেক ক্রাইম হতো, দেখতে পাচ্ছ? আমি জবে থেকে আছি, একটা ক্রাইম হতে এই শহরে কোনো মেয়ে ধর্ষণ হয়নি। আর ড্রাগসের বাজার তো পুরো বাংলাদেশ বন্ধ করে দিয়েছি। তাহলে কেন শুধু শুধু তুমি মেনে নিচ্ছ না? তোমার বাবা এগুলো না বুঝলে আমার তো কোনো কিছু করার নেই। আমি তো তোমার বাবার জন্য এগুলো ছাড়তে পারবো না।
দেখো, আমি সেটা জানি যে তুমি মানুষকে ভালোর জন্যই কাজ করছো, কিন্তু বিশ্বাস করো, তোমার যে চারিদিকে এত শত্রু হয়ে গেছে না, তুমি কি ভাবতে পারছো তোমার কি হবে, তোমার ভবিষ্যৎ কি হবে যদি কখনো আমি তোমাকে হারিয়ে ফেলি? এরকম কোনো কিছু হবে না। যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা দুজনে একসঙ্গেই থাকবো। চিন্তা করো না। আর এখন মাথা ঠান্ডা করো আর কফি খাও, বাসায় যাও। আমি এখন বাসায় যাব না, আমি এখন তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার কোনো কিছু ভালো লাগছে না, বাসায় গেলেই মেজাজ খারাপ হয়ে যাবে। এখন যদি কোনো কাজের বাহানা দাও তাহলে কিন্তু মাথা ফাটিয়ে দিব। তা পড়াশোনা না করলে কিন্তু জীবনে কিছু করতে পারবে না। ভার্সিটি আর কোনোদিন যেন মিস না হয়। প্রতিদিন ভার্সিটিতে যাবে, বুঝতে পেরেছো? একথা বলার পরে আকাশ তখন নীলাকে নিয়ে বাইকে করে ঘুরতে বের হয় আর প্রায় দুপুরের পর পর্যন্ত ঘোরাফেরা করে। নীলাকে তার বাসার সামনে নামিয়ে দেয় আকাশ। আর বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে তখন নীলা বলতে লাগলো আকাশকে, এখন কিন্তু তুমি কোনো অফিসে যাবে না, তুমি সোজা বাসায় যাবে। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাকে কল করে করবে, বুঝতে পারছো? এর যেন কোনো ব্যতিক্রম না হয়। তাড়াতাড়ি বাসায় যাবে, আর কোনো জায়গায় আড্ডা দেওয়া তো একদমই যাবে না। একথা বলার পরেই আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো তার বাসায়। আর ওদিকে আকাশের খুবই কাছের লোক হলো রকি। রকি এদিকে আকাশের নামে ষড়যন্ত্র করছে, আকাশকে মেরে ফেলার ট্রাই করেছে। আর এদিকে হাত মিলিয়েছে আলী হাসানের সঙ্গে। আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য রকি বিকেলবেলা গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর ওদিকে আকাশ তার মতো করে বাসায় এসে খাবার খেয়ে নীলার সঙ্গে সময় দিতে থাকেন। এদিকে আকাশের কোনো খবর নেই যে রকি এরকম একটা কাজ করছে। আকাশ রকিকে অনেক বিশ্বাস করে আর বিশ্বাস করে সমস্ত কিছুর দায়িত্ব ওর উপরেই দিয়েছে। রকি আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য চলে আসলো। আলী হাসান তখন রকিকে দেখে বলতে লাগলো, আমি অনেক খুশি হলাম যে তুই আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিস, আমার প্রস্তাব মেনে নিয়েছিস। আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এবার দেখবি আকাশকে কি করে আমি নিচে নামাই। বস, আপনি কোনো চিন্তা করবেন, আকাশের সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। আপনি যদি সাহায্য করেন তাহলে আমিও আপনাকে সাহায্য করব। আপনি আপনার ব্যবসা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন। আমি আপনাকে এদিকে সাহায্য করব। আমি আপনার হয়ে কাজ করতে চাই। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবেই কাজ করে যা। আর এখন আসল খবর বল, কিভাবে করা যায়? তুই বলেছিস তোর একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটা কি এখন আমাকে বল। বস, আপনি তো জানেন যে আকাশ একটা মেয়েকে দীর্ঘদিন ধরে ভালোবাসে। আকাশ নীলাকে ছাড়া কোনো কিছুই বোঝে না, নীলা যেটা বলবে সেটাই। আর নীলাও কিন্তু আকাশকে তার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। আর এটাকে আমি কাজে লাগাতে পারি। আপনার সঙ্গে তো ওই বিজনেসম্যান খান ইন্ডাস্ট্রির সঙ্গে ঝামেলা রয়েছে, আর খান পরিবারের একমাত্র উত্তরাধিকারী হলো এই নীলা। যেহেতু নীলার বাবার সঙ্গে আপনার একটা ঝামেলা রয়েছে, আপনি নীলার বাবাকে কোনো সিস্টেম করে খুন করে দিলেন, আর সেই খুনের দায় আপনি আকাশের উপর ফেলে দিলেন। আর আকাশ চলে গেল জেলে। আর এদিকে সকল কিছু আমরা পেয়ে গেলাম খুব সহজেই। আর নীলা আকাশকে ভুল বুঝতে পেরে দূরে সরে গেল, অথবা আপনি বিয়ে করে নিলেন। এই প্ল্যানটা কেমন হয়? গুড, ভেরি গুড। আমি এই প্ল্যানটারই আশায় ছিলাম। আমি এমন একটা প্ল্যান চেয়েছিলাম যে প্ল্যানটা দিয়ে আমি এরকম কোনো কিছু একটা করব। এবার আমি সকল জায়গায় আমি আমার ব্যবসা সাজাবো, আমি বিদেশে মাফিয়াদের সঙ্গে লেনদেন করতে পারবো। এভাবেই ওরা কথা বলতে থাকেন। আর কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর এদিকে রকিও চলে আসে গোডাউনে। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। পরদিন সকালবেলা নীলা আকাশকে কল দিল। আর কল দিয়ে তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমিয়ে আছো? তোমাকে না বললাম আজকে তুমি বাবার সঙ্গে দেখা করবে অফিসে? তুমি তাড়াতাড়ি করে বাবার অফিসে চলে আসো, বাবা তোমাকে আসতে বলেছে। আর কোনো কথা বলবে না, কোনো এক্সকিউজ দিলেও আমি মানবো না। আকাশ নীলাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ। কারণ সে খুব ভালো করে জানে যে নীলার সঙ্গে কথায় পেরে উঠবে না। তাই আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নীলার বাবার অফিসে চলে আসলো। নীলার বাবার অফিসে আসার পরে সে বাহিরে ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই নীলার বাবা অফিস থেকে বের হয়ে আসলো। আর বের হয়ে এসে দেখতে পারলো আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তখন নীলার বাবা এসে তাকে বলতে লাগলো, আকাশ, চলো আমরা কোথাও গিয়ে নিরিবিলি কথা বলি।
আজকাল তো কফি সবার রেস্টুরেন্ট ছাড়া কথাই বলা যায় না, কিন্তু আজকে চলো আমরা পার্কে গিয়ে কথা বলি। আমার এমনিতেও ভালো লাগছে না, এই চার দেওয়ালের মাঝে বন্দি লাগছে। ঠিক আছে আঙ্কেল, চলুন না আপনার সঙ্গে আমি পার্কে গিয়ে কথা বলি। আর ওইখানে জায়গাটাও বেশ সুন্দর, নিরিবিলিতে কথা বলা যাবে। এরকম কথাগুলো শুনে বেশ অবাক হয়ে গেল নীলার বাবা। নীলা তখন ভার্সিটিতে যেতে চাইছিল না, কিন্তু আকাশ জোর করে নীলাকে ভার্সিটিতে পাঠিয়ে দেয়। আর নীলা ভার্সিটিতে যাওয়ার পরে এদিকে আকাশ তার গাড়িতে করে বাবাকে সহ নিয়ে আসলো পার্কে। আর পার্কে নিয়ে আসার পরে তখন বলতে লাগলো, দেখো আকাশ, কথা হচ্ছে যে আমার নীলা ছোটবেলা থেকে একটু অন্যরকম টাইপের মেয়ে। কারণ ছোটবেলায় মায়ের আদর কি জিনিস সেটা বুঝতে পারেনি। আর ওর জন্য আমি ওর মা, আমি ওর বাবা, ওর সমস্ত কিছু আমি পূরণ করার চেষ্টা করেছি। কিন্তু মেয়েটা যে আমার অহংকারী হয়নি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আমার কাছে অনেক বেশি পাওয়া, আমার এত কিছু আছে, কিন্তু আমার মেয়েটা একটু অহংকারী করে না, বরঞ্চ মানুষকে সব কিছু বিলিয়ে দিতে চেষ্টা করে। আর আমিও জানি তুমি ঠিক এমনটাই মানুষ। তোমার ব্যাপারে আমি অনেক খোঁজ খবর নিয়েছি, আর অনেক খোঁজ খবর নেওয়ার পরেই কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলার জন্য এখানে এসেছি। তুমি যে কাজগুলো করছো আসলে এই সমাজের উপকারের জন্যই করছো, কিন্তু কিছু কিছু মানুষ তোমাকে ভালো চোখে দেখছে না। আর যারা তোমাকে দেখছে না তারাই হলো তোমার শত্রু। আর তারা এই সমাজের ভালো চায় না। তারা মুখোশের আড়ালে অন্যায় কাজ করে থাকে, অনেক খারাপ কাজ করে থাকেন। আর এজন্যই ওদের চোখে তুমি ভালো না। তুমি তোমার পক্ষে এগিয়ে যাও, কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে জানিও। তবে একটা কথা, নিজের কোনো ক্ষতি হোক এমনটা কখনোই করবে না। আগে নিজেকে সেফ রাখবে, তারপর না হয় সবাইকে সেফ রাখবে। সত্যি বলতে আপনার প্রতি আমার ধারণা ছিল একটু অন্যরকম টাইপের, কারণ সবাই আপনাকে নিয়ে বেশ অন্যরকম কথা বলতো এরকম রাগী একটা মানুষ কি করে এরকম হতে পারে, বা আরও অনেক কিছু বলতো। কিন্তু আজকে আপনার সঙ্গে কথা বলার পরে আপনার প্রতি আমার ধারণা পাল্টে গেল। দেখো, অফিসের কাজের জন্য সবার সঙ্গে অন্যরকমভাবে চলতে হয়। আমি যদি অফিসে নরম থাকি তাহলে ওরা সবাই মাথায় উঠে পড়বে। আর বিজনেস সম্পর্কে তো তোমার খুব ভালো আইডিয়া আছে, কোনটা কি করতে হবে এটা আমার চেয়েও খুব ভালো জানবে কি, তাই তো? সেটা ঠিক আছে, তবে আপনি কোনো চিন্তা করবেন না। আমি নীলাকে কখনোই কষ্ট পেতে দেব না। নীলার সব কিছুর দায়িত্ব আমি নিতে চাই খুবই শীঘ্রই। তবে হাতে কিছু কাজ আছে, তার জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তোমার নতুন বিজনেস দাঁড় করিয়েছো, এখন এদিক সময় দিতে পারছো না। ঠিক আছে, তুমি সময় নাও, কোনো সমস্যা নেই। আমার মেয়েটা একটু পাগলি, তার জন্য একটু পাগলামি করে। হঠাৎ করে কেউ যেন নীলার বাবাকে গুলি করলো। আর নীলার বাবাকে গুলি করার সাথে সাথে নীলার বাবা বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। আর তখন আকাশ তার কোমর থেকে পিস্তলটা বের করে চারদিকে খুঁজতে থাকে। আর আকাশ এমন একটা পজিশন ছিল যে অন্য একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুললে মনে হবে আকাশ নিজে থেকে নীলার বাবাকে গুলি করেছেন। আর কেউ এটা ছবি তুলে নেয়, আর ছবি তুলে সেখান থেকে পালিয়ে যায়। আর ওদিকে ছবিটা নিয়ে যাওয়ার পরে নীলাকে ছবিটা পাঠিয়ে দেয়। আর এদিকে আকাশ তাড়াতাড়ি করে নীলার বাবার কাছে চলে আসলো। আর নীলার বাবার কাছে আসার পর তখন বলতে লাগলো, আঙ্কেল, আপনার কোনো কিছুই হবে না, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি এখনই। আপনি একটু ধৈর্য ধরুন, আমি বুঝতে পারছি না কি করে এসব হয়ে গেল। আকাশ, তুমি প্লিজ পাগলামি করো না। আমার কথা শোনো মনোযোগ দিয়ে। আমার সময় পড়িয়ে আসছে, আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না মনে হয়। তুমি আমার মেয়েটাকে এবং আমার সব কিছু দেখে রাখবে, আমাকে কথা দাও। জি আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সব কিছু দেখে রাখবো। আর নীলাকে সবসময় আমার কাছাকাছি রাখবো। আপনি এখনো চিন্তা করবেন না। আর তখনই ছটফট করতে করতে নীলার বাবা সেখানেই মারা গেল। আর তখন পেছন ফিরে তাকিয়ে দেখতে পারলো নীলা পেছন দিকে দাঁড়িয়ে আছে। আর নীলা তখন আকাশকে ফুল বুঝে বলতে লাগলো,
আমি সবসময় তোমাকে বিশ্বাস করতাম, আর বিশ্বাস করে সকল কিছু তোমার কথা মতো চলতাম। আর মানুষটা যা বলতো এগুলো কখনো আমি নিজে বিশ্বাস করতাম না। কিন্তু হ্যাঁ, এখন দেখছি তুমি আমার সঙ্গে পুরোটাই গেম খেললে। আমার সম্পত্তি পাওয়ার জন্য তুমি আমার বাবাকেও মেরে ফেললে, কারণ তুমি খুব ভালো করেই জানতে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তুমি আমার বাবার সম্পত্তি কখনোই পাবে না। তাই নীলা, তুমি এসব কি বলছো? আমার কি কোনো কিছুর অভাব আছে যে আমি তোমার বাবার সম্পত্তি নিতে চাইবো? আমার তো যথেষ্ট পরিমাণে আছে, তাহলে আমি কেন তোমার বাবার সম্পত্তির দিকে লোভ করব? আর আমার এমন কোনো কিছু হয়ে যায়নি যে তোমার বাবার সম্পত্তি নেওয়া লাগবে আমার। হ্যাঁ, তোমার অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে লোভ জিনিসটা অনেক বেশি, আর এই কারণে তুমি আমার বাবার সম্পত্তি দখল করেছো। কিন্তু এই স্বপ্ন তোমার কোনোদিন পূরণ হবে না আমি বেঁচে থাকতে না। এখন তো আমার নিজের প্রতি নিজেরই অনেক ঘৃণা হচ্ছে, কারণ আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে মানুষটা আসলে কখনো মানুষ হতেই পারেনি। তুমি আমি তোমাকে ভালো মানুষ ভেবে ভুল করেছি। দেখো, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ তোমার কাছ থেকে নিব। প্লিজ বিশ্বাস করো, আমি তোমার বাবাকে কোনো কিছুই করিনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসবের মধ্যে ছিলাম না। কেউ এসে তোমার বাবাকে গুলি করে দেয়, আর আমি তাদেরকে খোঁজার জন্য এদিকে এসে পিস্তল রেখেছিলাম। আমি বিশ্বাস করি না, আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমি আর কোনো কিছু তোমাকে বলতে চাই না। এখন আমার তোমার সঙ্গে কথা বলতেও ঘৃণা হচ্ছে। প্লিজ তুমি আমার কাছ থেকে এখন চলে যাও। আমি আর তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। তোমার মুখ দেখাটাও এখন আমার পক্ষে পাপ হয়ে গেছে। আমি এমন একটা মানুষকে ভালোবাসতে পারলাম কি করে? আমার কাছে এখন এটাই মনে হচ্ছে। আকাশ নীলার কাছাকাছি যেতে চায়, আর নীলার কাছাকাছি যাওয়ার পরেও নীলা কিছুটা ছিটকে আকাশের কাছ থেকে চলে যায়। আর আকাশ আর কিছু ভাবলো না, ওখান থেকে চুপচাপ করে তার গাড়ি নিয়ে চলে আসলো। আর সেদিনের পর থেকে নীলার কোনো খোঁজ আকাশ পায়নি, কারণ নীলা কোথায় হারিয়ে গিয়েছে সেটা আকাশ এখন পর্যন্ত জানে না। এবার বর্তমানে ফেরা যাক। আকাশ নদীর পাড়ে বসে এভাবে ভাবতে ভাবতে কখন যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে সেটা বুঝতে পারলো না। আর নীলার ফুল ভাঙানোর জন্যই আকাশ সবকিছুর মাথায় নিয়ে নেয় খুনের দায়ভার। আর এই কারণে আকাশের 10 বছরের কারাদণ্ড হয়েছিল। আদালত তাকে যাবজ্জীবন দিয়েছিল, কিন্তু তার লাইফের কথা চিন্তা করে 10 বছর শ্রম কারাদণ্ড হওয়ার পরেই তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। আকাশ এগুলো ভাবছিল আর নিজে নিজেই বলছিল, আমি আজও তোমাকে ভালোবাসি। আমি এত কষ্ট করার পরেও তোমার প্রতি আমার এইটুকু পরিমাণ অভিযোগ নেই। তোমাকে যদি আবারও আমি সে আগের মতো পেতাম, সত্যি বলছি, শক্ত করে বুকের মাঝে তোমাকে আগলে রাখতাম। আকাশ এই কথাগুলো নিজে নিজে বলে কান্না করতে শুরু করলো। আর এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যাবেলায় আকাশে গোডাউনে ফিরতে হলো। আর গোডাউনে ফেরার সময় তখনই দেখতে পেল রাস্তায় কাউকে চিল্লাতে নিরিবিলি একটা রাস্তায়, আর নিরিবিলি রাস্তায় একটা মেয়ের চিৎকার আসছে কোথা থেকে এটা দেখার জন্য আকাশ সাইডে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরেই আকাশ দেখতে পারলো সাদিয়াকে কয়েকটা ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে। আর এটা দেখার পরে অবাক হয়ে গেল, কারণ সাদিয়া এখানে আসবে কোথা থেকে? তারপর আবার রকির একমাত্র ছোট বোন, তার গায়ে হাত দেওয়ার তো দূরের কথা, ওর কথা চিন্তাও তো করার কথা নয়। আকাশ ওদেরকে বলতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য, আর তখন বলতে লাগলো, কে রে তুই? যে তোর কোথায় ছেড়ে দিতে হবে? আমরা এত কষ্ট করে এই মুরগিটাকে পেয়েছি ছেড়ে দেওয়ার জন্য নাকি? এটাকে আজকে আমরা কেটে কেটে সবাই মিলে একসাথে খাবো। তুই এখান থেকে যা। আর এই শালি, তাড়াতাড়ি আই। তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস, এটা যদি আমার ভাই যদি জানতে পারে তাহলে তোদেরকে কেটে পিস পিস করে মাংসগুলো কোত্তা দিয়ে খাবো। তোরা আমার ভাইকে চিনিস তোর না। ভাইকে খুব ভালো করে চিনি। তোর ভাই মানুষের যে ক্ষতি করেছে, আমাদের যে ক্ষতি করেছে, এটা কি আজকে পুষিয়ে সুদে আসলে ভোগ করে নেব আমরা। তুই আমাদেরকে যে ব্যবস্থা করেছিস ভার্সিটিতে, আর সেটা আর বলার মতো নয়। আর আজকে সকল অপমান প্রতিশোধ হয়ে যাবে। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করব। কোনো ভার্সিটিতে কথা বলতে পারবি না। আর কেউ যদি আমার মুখের উপর কথা বলে তাহলে তার এই অবস্থাই হবে। ভার্সিটিতে এই ভার্সিটি আমার। এই তোর ভার্সিটি কি তোর বাপ দাদার সম্পত্তি যে তোরা যা বলবি তাই হবে? তোরা দুই ভাই বোন এখানে যে বেঁচে আছিস সেটাই অনেক। মানুষজনের যদি ক্ষমতা থাকতো তাহলে তোদেরকে থাপ্পড় দিতে দিতে মেরে ফেলতো, তোদেরকে গুলি করা লাগতো না। সবার হাতে যদি একটা করে থাপ্পড় খেতি তাহলে। এই কথাগুলো শোনার পরে আকাশ কিছুটা হলেও বুঝতে পারলো
তার মানে এখানে দোষটা সাদিয়ার, আর ছেলেগুলো প্রতিশোধ নেওয়ার জন্যই সাদিয়াকে তুলে নিয়ে এসেছেন। আর তখন আকাশ এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরেই বলতে লাগলো, আমি আকাশ চৌধুরী, হয়তো কোনো না কোনো সময় আমার নাম শুনেছিস। মেয়েটাকে ছেড়ে দে আর এখান থেকে চলে যা। তোদের সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, সেটা মানছি, কিন্তু তাই বলে তুই একটা মেয়ের ইজ্জত নিতে পারিস না। যা এখান থেকে। রিয়াদ এই কথাগুলো শোনার পরে আর কোনো কথা বলল না। রিয়াদ তার লোকজন নিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। রিয়াদ ভালো করে বুঝতে পারলো এখানে কে এসেছে, আর আকাশের উপর কথা বললে তাদের কি অবস্থা হবে সেটা খুব ভালো করে জানে রিয়াদ। চলে যাওয়ার পরে সাদিয়াকে নিয়ে আকাশ রাস্তায় চলে আসলো, আর রাস্তার একপাশে দাঁড়িয়ে তখন সাদিয়া আকাশকে বলতে লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। এই নিন, এখানে 10,000 টাকা আছে, এটা রেখে দিন আমার জীবন বাঁচানোর জন্য। এই কাহিনী দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল, আর এই কারণে সাদিয়াকে ঠাস করে একটা থাপ্পড় দিল গালে। আর থাপ্পড় দেওয়ার পরে তখন আকাশ বলতে লাগলো, ছেলেগুলো তোমাকে তুলে নিয়ে গিয়েছিল ধর্ষণ করার জন্য, আর ধর্ষণ করতে পারলে তোমার ভাই এবং তুমি কোনো কিছুই করতে পারতে না, কারণ ছেলেগুলো অনেক ধারণা আছে, আর একবার যে ধর্ষিতা হয়ে যায় তা কি আর কোনো কিছু দিয়ে পূরণ করা যায়? কখনোই যায় না। ও তোমরা তো আবার বড়লোক মানুষ, মাটিতে পা পড়ে না, তোমাদেরকে ধর্ষিতা বলা যাবে না, তখন বলতে হবে এটা একটা অ্যাক্সিডেন্ট। এখন আমার মনে হচ্ছে কি জানো, তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে আনাটা আমার অনেক বেশি ভুল হয়েছে। তুমি যদি ধর্ষিতা হতে তাহলে হয়তো তোমার ভালো লাগতো। কেন বলছি জানো? কারণ তোমার আসলে মন মানসিকতা এতটা নীচ যেটা আর বলার মতো নয়। ভার্সিটিতে ছেলেগুলোকে পেয়ে র্যাগিং করো, আর মানুষ আর কত সহ্য করবে? আর এই কারণে ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছে তোমার কাজগুলোর জন্য। আজকে এই দিন দেখতে হচ্ছে। আর এই অহংকার করে কি হবে? আর মানুষের ক্ষতি করে তোমরা কি সুখ পাও আমি সেটা বুঝি না। আর তোমাকে এগুলো বলেই বা লাভ কি? শুধু শুধু আমার সময় নষ্ট, আমার মাথা নষ্ট। আর তুমি আমাকে বলছো 10,000 টাকা নেওয়ার জন্য? তুমি আমার সম্পর্কে জানো, আর আমার সম্পর্কে জানো, ঠিক আছে, আমার সম্পর্কে জানাও লাগবে না। কেউ যদি তোমার উপকার করে, তুমি যদি তাকে কোটি কোটি টাকাও দাও, তাহলে কি সেই উপকারের কোনো মানে থাকে না? সে লোকটার ইজ্জত থাকে কি? আর বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কোনটা রেখে কোনটা বলবো। ভালোভাবে চললে আজকে আর এই দিনটা দেখতে হতো না। মুসলিম মেয়েদের পর্দায় ভালো করে মানায়। কথাগুলো সাদিয়া চুপচাপ শুনছিল। আকাশ আর কোনো কথা না বলেই সামনের দিকে হাঁটা দিল। সাদিয়া ডাকতে যেও ডাকতে পারলো না। কোনো এক অজানা ভয় তার মাঝে সাদিয়া চুপচাপ সে বাসায় চলে আসলো। আর সাদিয়া দেরি করে বাসায় ফেরায় রকি বেশ অস্থির হয়ে গিয়েছিল। আর রকি সাদিয়াকে বাসায় ফেরার পরে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তো? আমাকে সত্যি করে বল, তোকে কি কেউ কিছু করেছে নাকি কেউ কিছু বলেছে? শুধু একবার নাম বল, পরে দেখাচ্ছি আমি কি করতে পারি। আসতে হতো দেরি হলো কেন? না, তেমন কোনো কিছু হয়নি। আসলে বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। আর কখনো এমন হবে না ভাইয়া, আমি ভিতরে গেলাম। সাদিয়া আর কোনো কথা না বলে সে রুমে চলে আসলো। আর রুমে আসার পরে আকাশের কথাগুলো কেন যেন তার কানের মধ্যে বাজতে লাগলো। আর সারা রাত এভাবেই পার হয়ে গেল, কিন্তু সাদিয়ার চোখে ঘুম আসলো না। সাদিয়া সারা রাত জেগেছিল, আর এই কারণে চোখ লাল হয়ে গেছে। সকালবেলা রকি চোখ লাল দেখে বেশ অবাক হয়ে গেল, আর জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, তোর চোখ লাল কেন? কি হয়েছে তোর? তুই কি সারা রাত ঘুমাসনি নাকি এভাবে কাটিয়ে দিয়েছিস? ঘুমিয়েছি তো ভাইয়া, আসলে একটু পরীক্ষার টেনশন আছে তো, তাই এই জন্য হয়তো আমাকে এমন দেখাচ্ছে। চিন্তা করো না আমাকে নিয়ে। সাদিয়ার মুখে এই কথা শোনার পরে রকি আর কোনো কথা বলল না। রকি তার কাজে লেগে গেল। আর এদিকে সাদিয়া রেডি হয়ে এসে ভার্সিটিতে আসে, কিন্তু আজকে অন্যরকম ভাবে ভার্সিটিতে এসেছে। বোরকা পরে ভার্সিটিতে এসেছে। আর ভার্সিটিতে আসার পরে সবাই তাকে যেন নতুন করে দেখছেন, কারণ যে মেয়ের শর্ট ড্রেস ছাড়া ভার্সিটিতে আসতো না, আর এই মেয়েই আজকে বোরকা পরে এসেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছেন। আর সাদিয়ার বান্ধবীরা তো পুরো অবাক। আর সাদিয়ার বান্ধবী নিয়া তখন বলতে লাগলো, কি রে, তোকে তো আজকে অন্যরকম লাগছে।
প্রতিদিন যেভাবে আসতি আজকে এত ভিন্নভাবে কেন আসলি? কিছু কি হয়েছে তোর মাঝে? আর আজকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে তোকে। আসলে কোনো কিছু হয়নি। আমি তোকে বলেছিলাম না যে আমি এমন একজনকে চাই যে আমাকে একটু গুছিয়ে নিবে। আমি এমন একটা মানুষ পেয়ে গেছি। কাকে পেয়েছিস? কে সে? আমাদেরকে বল। আমরা যদি না জানি তাহলে কে জানবে? তাকে আর হঠাৎ করে এত পরিবর্তন কি করে? তোর কারণে আমরা সবাই শর্ট ড্রেস পরে আসি। আজকে থেকে কখনোই শর্ট ড্রেস পরে ভার্সিটিতে আসবি না। প্রত্যেক মেয়েকে বলে দিবি যেন পর্দা করে তারপর ভার্সিটিতে আসে। আমি আমার ভার্সিটিটাকে অন্যরকম দেখতে চাই। সবাইকে ডাক দে, আমি নিজেই বলে দিচ্ছি। এই কথা বলার পরেই সাদিয়া সবাইকে ডাক দিল। আর সাদিয়া সবাইকে ডাক দিয়ে বলে দেয় কিভাবে কাল থেকে ভার্সিটিতে আসতে হবে। আর এগুলো বলে দেওয়ার পরে সকলেই তাদের ক্লাসে চলে গেল আর বাকিদেরকে বলতে লাগলো, আমি একজনকে মন থেকে আসলে ভালোবেসে ফেলেছি। আমি কালকে রাতে একটু ঘুমাতে পারিনি। সারাটা রাত তার কথাই ভেবেছি। মানুষটা কেন যে অনেক দিন আগে আসলো না সেটাই জানি না। কি হয়েছে? তুই কার কথা বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। যা বলবি একটু সরাসরি বল। এভাবে গুড়িয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? তোরা তো আকাশ চৌধুরীর নাম শুনেছিস, যে কিনা 10 বছর সশ্রম কারাদণ্ড খেতে তারপরে বের হয়েছে মাফিয়া কিং আকাশ চৌধুরী। আমি তার কথাই বলছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আজকে আমার সঙ্গে তার দেখা হয়েছে খুব অন্যরকম ভাবে। তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ চৌধুরী কখনোই কাউকে ভালোবাসবে না, এটা সকল মেয়েরাই জানেন। আকাশ চৌধুরী দেখতে অনেক স্মার্ট, সুন্দর পুরুষ, কিন্তু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করেও কোনো লাভ হবে না। আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আমি তাকে পাবো। আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আর এত স্মার্ট, এত হ্যান্ডসাম একজন ছেলে আমি জীবনে কোনোদিনও দেখিনি। দুই চোখ ভরে মনে হয় তাকেই দেখতে থাকি। এসব আশা করে তোর কোনো লাভ হবে না। প্লিজ দোস্ত, এসব কিছু ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। শোন, আমি আজকে ক্লাস করব না, তুই একাই ক্লাস কর। আমার একটা কাজ আছে, আমি গেলাম। এই কথা বলার পরে নেহার একটু দেরি না করে গাড়ি নিয়ে সরাসরি চলে আসলো সাদ্দামের কাছে। সাদ্দামের কাছে আসার পরে দেখতে পারলো সাদ্দাম গোডাউনে বসে সিগারেট টানছিল। আর সাদ্দাম নেহাকে দেখে বেশ খুশি হয়ে গেল। আর নেহা গিয়ে সাদ্দামের কোলে বসে পড়লো। আর কোলে বসে পড়ার পরে সাদ্দামের হাত থেকে সিগারেট নিয়ে সেও খেতে শুরু করলো। আর তখন সাদ্দাম বলতে লাগলো, কি ব্যাপার, তোমার তো আরো অনেক আগে আসার কথা ছিল। আজকে একটা ডিল হবে ড্রাগসের, ওইটার মধ্যে তোমাকে থাকা লাগবে। আর মেয়েগুলোকে এমন সেক্সি করে তুলবে যেন ভাইয়ারা দেখলেই পাগল হয়ে যায়। খুব ভালো করে ড্রাগস দিবে। সেটা না হয় দিব, ওটা তো আমার মনে আছে। ওটা রাত 8টার সময় করতে হবে, কোনো সমস্যা হবে না, আমি ভালোভাবেই করতে পারবো। কিন্তু এখন কিন্তু আকাশ চৌধুরী ফিরে এসেছে, একটু সাবধানে কাজ করা লাগবে। রকি ভাইকে একটু বলতে হবে। এটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না ডার্লিং, এটা নিয়ে আমি বুঝবো। আমি শুধু আমার কাজটা করে দাও আর আমাকে একটু খুশি করে দাও, তাহলেই হবে। কদিন ধরে বলছি যে সাদিয়াকে আমার কাছে নিয়ে আসো। আমি একটা সাদিয়াকে মন ভরে আদর করি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই রাখছো না। এটা কখনোই হবে না, কারণ সাদিয়া হলো রকি ভাইয়ের শিকার। রকি ভাই নিজে এটাকে প্রথম ব্যবহার করবে, তারপরে বাকি সবাইকে দিবে। আজকে রকি ভাইয়ের কাছে যেতে হবে, একটু পরেই। আজকে তোমাকে সময় দিতে পারবো না। তুমি সময় দিবে না? তাহলে রাফাকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি রাফাকে নিয়ে একটু মজা করব। আর কি, ঠিক আছে, তুমি চলে যাও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ওই ব্যাগে তাড়াতাড়ি করে যাও, আর কাজটা যেন তাড়াতাড়ি হয়। ঠিক আছে ডার্লিং, আমি গেলাম, তোমাকে অন্য সময় দিব। আমি টাকা নিয়ে রকি ভাইয়ের কাছে যাচ্ছি, বাই। আর সাদিয়ার চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। সাদিয়া চিন্তা মাথা থেকে কখনোই যাবে না যে পর্যন্ত আমি সাদিয়াকে না পাবো। কবে যে রকি ভাই এই কাজটা করবে আর বাকিটা আমি করব। এই কথা বলার পরে নেহা তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে এসে সোজা চলে যায় রকের গোডাউনে। আর রকের গোডাউনে আসার পরে সে টাকার ব্যাগটা দিয়ে বলতে লাগলো, বস, আমাকে এগুলো সাদ্দাম ভাই দিয়ে পাঠালো আপনার কাছে থেকে ঠিকানা নিয়ে যাওয়ার জন্য। টাকা এখানে 1 কোটি আছে, আর আজকে রাতে 8টার সময় ওরা নাকি দেখা করবে আমার সঙ্গে। হ্যাঁ, রাত 8টার সময় তুই নদীর পাড়ে চলে যাবি। নদীর পাড়ে ওই ট্র্যাকে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েগুলোকে একটা মাইক্রোবাসে করে নিয়ে যাবি, যেন কেউ বুঝতে না পারে।
পরে একটা ওরা বুঝে নেবে। ঠিক আছে বস, আপনি যেভাবে বলবেন। আর বস, সাদিয়া যদি কোনোভাবে এই বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আপনি কিন্তু পরে সাদিয়াকে পাবেন না। সেটা তো চিন্তা করছি। সাদিয়া যদি জানতে পারে আমি তার আসল ভাই নই, আমি তার বাবার সম্পত্তি দখল করার জন্য তাকে এই পর্যন্ত এনেছি, তার ভাইয়ের নকল রূপ নিয়ে আমি আসি, সে জানতে পারলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, সমস্ত প্ল্যান আমার চলে যাবে। তবে বেশি কিছু করা লাগবে না বস। আমার মনে হয় সাদিয়া তো প্রায় 18 হয়ে গেছে। এখন সম্পত্তি লিখে নিলেই তো শেষ। পরবর্তীতে আপনি সাদিয়াকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেন বা বিক্রি করে দিলাম। এবার আমার কাছে একটু আয়, আমি অনেকদিন ধরে তোকে পাই না। আর তুহিনের খবর কি? তুহিনকে কাজ টাজ করতে পারছে নাকি ওর পা ভেঙে তো পুরো ঘরে বসে গেছে? আকাশ এত তাড়াতাড়ি তুহিনের কাছে পৌঁছে যাবে ভেবেই নি। এই কথা বলার পরে নেহা তখন তাড়াতাড়ি করে চলে যায় আর সব কিছু গোছানোর জন্য। আর এইভাবেই সন্ধ্যা হয়ে যায় আর অলরেডি আকাশের কাছে খবর চলে যায় আজকে রাতে অনেক বড় একটা ডিল হতে চলেছে। নেহা তখন মাইক্রোবাসে করে 10টা মেয়েকে নিয়ে চলে আসলো সেই জায়গায়। আর সেই জায়গায় এসে অপেক্ষা করতে লাগলো সেই মানুষগুলোর জন্য। আর কিছুক্ষণ পর এই মার্সিডিজ গাড়িতে করে দুজন লোক আসলো। দুজন লোকের সঙ্গে নেহা কথা বলতে শুরু করলো। নেহা বলতে লাগলো, এখানে 10টা মেয়ে আছে আর 10টা মেয়ে খুবই ভালো চেহারা দেখতে, অনেক সুন্দর। আপনারা দেখে নিতে পারেন। সবকিছুই আপনাদের মন মতো আছে, যেভাবে বলেছিলেন সেভাবেই আছে। আর ড্রাগস এনেছেন? হ্যাঁ, ড্রাগস নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই। আলী হাসানের সঙ্গে কথা হয়েছে আমাদের, উনি বলেছে আমাদের ড্রাগস যাওয়ার জন্য। আর টাকাটা কিন্তু পুরো 1 কোটি লাগবে। পারলে আলী হাসান ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন আপনি। ঠিক আছে, আমার কোনো কথা বলতে হবে না। আমি সবকিছু জেনে শুনে এখানে এসেছি। তাড়াতাড়ি কর, না হলে যে কোনো সময় পুলিশ অথবা আকাশ চলে আসতে পারেন। একটা বার যদি আকাশ জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে সবারই মৃত্যু অবধারিত। এরপর থেকে কিন্তু এভাবেই রিস্কের মধ্যে আমরা কোনো কিছু নিয়ে আসতে পারবো না, কারণ এত টাকার জিনিস যদি আকাশের কাছে চলে যায় তাহলে কখনোই এগুলো ফেরত নিয়ে আসা সম্ভব না। পুলিশ আমাদের কোনো কিছুই করতে পারবে না। পুলিশকে উল্টো আমরা ভয় দেখিয়ে চলাফেরা করি, এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু আকাশকে কি করে দমন করা যায় সেটাই এখন ভাবতে হবে আমাদেরকে, না হলে কিন্তু পরবর্তী চালান আমরা দিতে পারবো না। এটাই শেষ চালান। এরপর থেকে আর কখনো চালান কখনোই দেওয়া লাগবে না তোদের এত কষ্ট করে এখানে আসা লাগবে না। আমি না হয় তোদের কাছে চলে যাব। আর আমাকে নিয়ে এতই যখন ভয়, তাহলে এসব করছিস কেন? তোরা জানিস যে আমি এগুলো সহ্য করতে পারি না, তাহলে আমার এলাকায় এসে এসব করছিস। আর তোরা কি মনে করেছিস আমার এলাকায় এসে এসব করবি আর আমি জানতে পারবো না? এমন কি কখনো হতে পারে? এই কথা বলার পরেই আকাশ গুলি করতে শুরু করলেন। করতে করতে ওরা 2টা লোককে মেরে ফেলেছেন। আর তখন নেহা পালিয়ে যেতে শুরু করলো আর নেহাকে গুলি করলো। হাতের মধ্যে ব্যথার কারণে মাটিতে পড়ে গেল। আর তখন আরিফ নেহাকে ধরে ফেললো আর এদিকে সবাইকে গুলি করতে শুরু করলো। আর নেহার সাথে যত লোকজন ছিল সবাইকে মেরে ফেললো আর মাইক্রোবাসের মেয়েগুলিকে উদ্ধার করলো। আকাশ দরজা খুলে দেওয়ার পরে দেখতে পারলো সব কয়টা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে আছেন। আর তখন আকাশ মাইক্রোবাসটা নিয়ে তার গোডাউনে নিয়ে আসলো। আর গোডাউনে নিয়ে আসার পর মেয়েগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলো। আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পরে তখন মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করলো। রাফিকে দিয়ে মেয়েগুলোকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসলো। আর এগুলো করতে করতে বেশ 2টা দিন পার হয়ে যায়। আর 2 দিন পরে আকাশ একদিন বের হলো আজকেই রফিকের শেষ করবে আর সাদ্দামকে শেষ করবে। আকাশ তখন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে আসলো সাদ্দাম বাসার সামনে। সাদ্দামের কাছে আসার পরে ভেতরে প্রবেশ করলো। তার ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলো সাদ্দামের লোকজনকে কেউ যেন মেরে রেখে গেছে। একটু আগেই কিন্তু আকাশ লোকজন
তো এখানে আসার কোনো কথা নয়। আকাশ অর্ডার দিলে তারপর সবাই এখানে আসবে। আর আকাশ তো কাউকে বলেনি এখানে এসে এসব করার জন্য। তাহলে কে খুন করলো সাদ্দামকে? আর এসব দেখতে দেখতে আকাশ ভেতরে চলে আসলো। আর ভেতরে লাশের উপরে একটা চিরকুট রাখা, সে চিরকুটের মধ্যে লেখা, সাদ্দামকে আমি মেরে ফেলেছি, আমি সত্যিটা জেনে গেছি। হ্যাঁ, আমি তোমার খুব কাছাকাছি আছি। আমি আবারও তোমার লাইফে ফিরে এসেছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। রকি পালিয়ে যেতে শুরু করেছে, বিমানবন্দরের দিকে চলে গেছে এখন। আকাশ চিরকুটটা পড়ে বেশ অবাক হয়ে গেল, কারণ এত বছর পরে নীলা এখনো আছে। এটা আকাশের বিশ্বাসই হচ্ছে না, কারণ আকাশ কয়েকবার খবর শুনেছিল যে নীলাকে কেউ যেন মেরে ফেলেছে আর সবকিছুই শেষ। আকাশ এতদিন ভাবতো অলরেডি মারা গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। এটা আকাশকে কখনোই জানতো না। আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো আর আরিফকে বলল বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। আর গাড়িটা দ্রুত গতিতে বিমানবন্দরের দিকে যেতে শুরু করলো। আর বিমানবন্দরের দিকে যাওয়ার পরে দেখতে পারলো একটা গাড়ি তার পাশ দিয়ে দ্রুত গতিতে চলে গেল। আর এটা হচ্ছে রকির গাড়ি, দেখেই চিনে ফেললো। আর রকির গাড়ির পেছনের দিকে যেতে শুরু করলো। আর পেছনে একটা লেডি বাইকের মধ্যে নীলা আছে। নীলা আকাশকে খুব ভালো করেই দেখতে পারলো। আর তখন রকি গাড়ি থেকে নীলার উদ্দেশ্য করে গুলি করতে শুরু করলো। আর তখন আকাশ রকির গাড়ির উদ্দেশ্যে গুলি করলো। আর গাড়ির টায়ারে গুলি করার পরে গাড়ির টায়ার ফেটে যায়। আর তখন গাড়িটা না থেমেই চলতে লাগলো। আর এদিকে আকাশ গাড়ি থামিয়ে নীলাকে গাড়িতে তুলে ফেললো। আর এদিকে আকাশ নিজে ড্রাইভিং করতে করতে রকির পেছনে যেতে শুরু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। রকি হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, আর 2 মিনিট আগে আসলেই হয়তো এখানে পৌঁছাতে পারতো। আমি জানি ও এখন কোথায় যাবে। ও এখন আলী হাসানের সঙ্গে দেখা করার জন্য যাবে। আলী হাসান বাংলাদেশে আছে, কিন্তু কোন জায়গায় আছে সেটা আমি জানি না। তাই আমাদেরকে ওই হেলিকপ্টারের লোকেশন ট্র্যাক করতে হবে, যেভাবে হোক। তুমি ভুল বলছো। আলী হাসান এখনো এই বাংলাদেশে আসেনি। বাংলাদেশে আসলে অবশ্যই আমি খবর পেতাম। আলী হাসান এখন দুবাই আছে। দুবাই থেকে কখন আসবে সেটা সঠিক জানি না, কিন্তু আলী হাসান বাংলাদেশ নেই এটা জানি। ও অন্য কারো কাছে যাচ্ছে। তাহলে কি আলী হাসান ছাড়াও এখানে আরো একজন আছে যে কিনা রকিকে বাংলাদেশ থেকে লিড দিচ্ছে? কিন্তু সে কে আমাদের জানতে হবে। ওরাও আমার বাবাকে হত্যা করেছে, আর তোমার আমার কাছ থেকে দূরে রেখেছে 10টা বছর। আর এই 10টা বছর আমার কারণে তুমি অনেক কষ্ট করেছো। আমি তাদেরকে ছাড়বো না, এক একটাকে এইভাবেই ধরে মারবো। আকাশ তখন মোবাইল বের করে কাউকে বলল হেলিকপ্টার রেডি করার জন্য। আর 2 মিনিটের মধ্যে আকাশের জন্য হেলিকপ্টার রেডি হয়ে গেল। আর আকাশ এবং নীলা একটা হেলিকপ্টারে উঠে পড়লো। আর অন্য একটা হেলিকপ্টারে করে আকাশের লোকজন যেতে শুরু করলো অন্য একটা জায়গা দিয়ে। আর আকাশ খুব তাড়াতাড়ি ওই হেলিকপ্টারের লোকেশন ট্র্যাক করতে পারলো। আর আকাশ ট্র্যাক করে জানতে পারলো হেলিকপ্টার এখন বান্দরবানের আছে। আর এই বান্দরবানে আকাশের লোক আছে। আর আকাশ তাড়াতাড়ি করে জুবাইরকে কল দিল, বলল হেলিকপ্টারটা কোথায় আছে সেটা খোঁজ করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে জুবাইর খোঁজ নিয়ে বলতে লাগলো, বস, হেলিকপ্টাররা এখন রানীখং পাহাড়ের উপরে লার্নিং করেছে। আর ওই পাহাড় থেকে কোনো গুহার ভিতরে ঢুকেছে, সেটা বলতে পারবো না, খোঁজা লাগবে। ঠিক আছে, তুই খুঁজতে থাক, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি ওখানে। এবারে আকাশ কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে হেলিকপ্টারটা দ্রুত গতিতে চলে আসলো বান্দরবান সেই পাহাড়ের উপরে। আর আকাশ হেলিকপ্টার ল্যান্ডিং করার পর নীলাকে নিয়ে নেমে পড়ল। আর নেমে পড়ার পরে যা চারপাশে সবাইকে নিয়ে খুঁজতে থাকলো। আর এদিকে জুবাইর লোকজন নিয়ে চলে আসলো আকাশকে সাহায্য করার জন্য। আর হঠাৎ করেই আকাশ এবং সবাইকে উদ্দেশ্য করে চারদিক থেকে গুলি করতে শুরু করলো। তাহলে কি এটা ফাঁদ ছিল? আকাশকে তাদের ফাঁদে আটকা পড়ে গেল? না, এটা ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে এরা সবাই তাদের ফাঁদে পা দিয়েছে। ওদেরকে বোঝাতে হবে ওরা এখানে অনেকজন রয়েছে। আকাশ লুকিয়ে পড়লো, কিন্তু হঠাৎ করেই নীলার মোবাইলটা বেজে উঠল না। আর এই কারণেই সকলে জেনে গেল তাদের অবস্থান
তার কারণেই উপর থেকে জাল ফেলে দিল। সবাই মিলে আটকা পড়ে গেল এখানে। কিন্তু আকাশ একটু চালাকি করে বেরিয়ে পড়ল অন্য একটা জায়গা দিয়ে, কিন্তু নীলাকে আনতে পারলো না। আর নীলা এখানে দিয়ে কখনোই আসতে পারবে না। আকাশ বের হয়ে তাড়াতাড়ি করে হেলিকপ্টার করেই আবারও ফেরত চলে গেল, কারণ এখন তাকে এখানে থাকলে চলবে না। ওদের ফাঁদেই ওদেরকে আটকাতে হবে। আর তখন রকি সবাইকে নিয়ে তাদের গুহার ভিতরে যায়, আর গুহার ভিতরে যাওয়ার পর ওদেরকে বেঁধে রাখেন আরিফকে সহ যারা সেখানে গিয়েছিল। আর এদিকে রকি তখন নীলাকে বলতে লাগলো, কিরে এত বছর পার্টিতে ফিরে এসে আমার ডান হাত সাদ্দাম আর তুহিনকে হত্যা করে ফেললে, তোকে এবার বাঁচায় কে সেটাই দেখবো। তোর তো মনে হয় এখান থেকে চলে গেছে, আর কখনোই আসবে না, ভয় পেয়েছে। তুই কি মনে করেছিস তুই একাই চালাকি করে কাজ করতে পারিস? আর কেউ চালাকি করে কাজ করতে পারে না? আমাদেরকে উদ্ধার করার জন্যই তো ওখান থেকে চলে গিয়েছিল, না হলে তো তোদের মতো কুত্তাদের মারার ওর টাইম লাগবে না। ও চায় আলী হাসান দেশে এসে তারপর একসাথে তোদেরকে মারবে, সেই জন্যই তো এখান থেকে চলে গেছে। আলী হাসান অলরেডি দেশে পৌঁছে গেছে, হয়তো বিমানবন্দর থেকে এখান পর্যন্ত রওনাও দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবে, আরো ফেলে তোদেরকে সবাইকে হত্যা করবে নিজের হাতে। দেখি ততক্ষণে তোর ভালোবাসার মানুষ কি করে। রকি, তোর কিন্তু সময় ফুরিয়ে এসেছে, তুই দেখতে থাক আকাশ কি করতে পারে। তোদের সব কয়টাকে যদি আকাশ কুত্তার মতো না মেরেছে, তখন আমি আমার সবকিছু তোকে স্বেচ্ছায় দিয়ে দেবো। তাই নাকি? দেখা যাবে। ও তো আমার কোনো কিছুই করতে পারবে না, এটা তুই শিওর থাক। আর এই নেহা, তাড়াতাড়ি করে সাদিয়াকে নিয়ে আয়, শালাকে আজকে আমি ব্যবহার করবো সবার সামনে। বস নিয়ে এসেছি। তবে বস একটা কথা, সাদিয়াকে না হয় আলী হাসান ভাইয়ের জন্যই রেখে দিন। আলী হাসান ভাই এসে উদ্বোধন করবে, মেয়েটার শরীরটা দেখে বেশ ভালোই পছন্দ করবে বস। তুই আমার বান্ধবী হয়ে এমন একটা কাজ করতে পারবি, এটা আমি কখনো কল্পনা করিনি। তুই আমাকে পিছন থেকে ছুরি মেরেছিস। আর ভাইয়া, আমি তোমাকে সত্যি এমন নিজের ভাই মনে করেছিলাম, কারণ ছোটবেলা থেকে তুমি আমাকে মানুষ করছো, কোনো কিছুর অভাব বুঝতে দেওনি। আর এখন আমি জানতে পারলাম তুমি নাকি আসলে আমার ভাই নও। আমার বাবার সম্পত্তি দখল করার জন্য তুমি এমনটা করছো। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি, কিন্তু তুমি কিনা আমাকে অন্য কারো কাছে দিয়ে দিবে। সত্যি আমার একটু আফসোস হচ্ছে না, আমার নিজেকে নিয়ে আফসোস হচ্ছে। তোমাকে নিয়ে আকাশ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আমার কাছে মায়া, মমতা, ভালোবাসা আমার সব কিছু নেই। আমি টাকাকে ভালোবাসি। আমার অনেক অনেক টাকার প্রয়োজন। আমি ক্ষমতা চাই, পুরো আন্ডারওয়ার্ল্ড দিয়ে রাজত্ব করতে চাই। আকাশ বেঁচে থাকা পর্যন্ত আমার পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারবো না আমি। ওইদিকে আকাশ সে তার গোডাউনে যাওয়ার পরে তার ল্যাপটপে কাজ করতে থাকেন। উদ্দেশ্য আলী হাসান এবং রকির অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা হাতে নেবে। আর এই কারণে 2 ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিকে 2 ঘন্টার মধ্যে আলী হাসান বান্দরবনের সেই গুহার মধ্যে পৌঁছে গিয়েছে। আর পৌঁছে যাওয়ার পরেই এদিকে নেহাকে নিয়ে ওরা ফুর্তি করছে। আর নেহা সবার সামনে আলী হাসানের সঙ্গে রঙ্গলীলায় ব্যস্ত। আর এইগুলো দেখে বাকি সবাই চোখ বন্ধ করে আছে। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে, একটা মেয়ে কতটা নিচে নামতে পারে তা হয়তো নেহাকে না দেখলে বুঝতে পারতো না সাদিয়া এবং নীলা। আর এদিকে আকাশ 2 ঘন্টা চেষ্টা করার পরে ওদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারলো। আর অ্যাকাউন্টের মধ্যে যত টাকা ছিল সমস্ত টাকা আকাশের অ্যাকাউন্টে নিয়ে আসলো। আকাশ এগুলো গরিব দুঃখীদেরকে দিয়ে দেবেন। আর টাকা পয়সা নিয়ে আসার পরে আকাশ তখন তার সবাইকে খবর দেয় গুছিয়ে নেওয়ার জন্য, একটু পরে অ্যাটাক করতে যাবে। আর তখনই হঠাৎ করে আকাশের মোবাইলটা বেজে উঠলো। আরও পাশ থেকে তখন রকি বলতে লাগলো, রে তুই নাকি অনেক বেশি বড় হয়ে গেছিস। এবার আয়, তোর ভালোবাসার মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে যা আমার কাছ থেকে। নাকি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছিস? এই আকাশ চৌধুরী কখনোই কাউকে ভয় পায় না। আমি আর তোদের মতো কুত্তাদেরকে তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। উল্টা তোরা যে এখনো বেঁচে আসিস এটাই শুকরিয়া আদায় করতে থাক। তুই এখনো চিনতে পারিসনি আমরা কে?
আর আমরা কি করতে পারি এটা তো কোনো ধারণা নেই। যাকে বলে লালন পালন করলাম তাকে আমার বিক্রি করতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না, আর সেখানে নীলাকে আমি কি করব সেটা তো বুঝতেই পারছিস। আমার একটা বিষয় খারাপ লাগছে, সেটা হলো সাদিয়ার মতো মেয়ে তোর মতো একটা শয়তানকে পেয়েছে, আর আমি ব্যর্থ যে সাদিয়াকে হয়তো রক্ষা করতে পারবো না তোদের হাত থেকে। কিন্তু বিশ্বাস কর, ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ওরা শেষ হয়ে যাবে। ওদের কোনো ক্ষতি করিস না, ওদের কোনো অন্যায় নেই। তোর যা সমস্যা সব কিছু আমার সঙ্গে। তোকে মেরে পুরো বাংলাদেশের দায়িত্ব নেব আমি, আর ওদিকে আলী হাসান ভাই আমাকে পেছন থেকে লিড দিবে, আমি টাকার উপর ঘুমাবো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কাছে একটু পরে আসছি। আর তুই যে অন্যায় করেছিস এ অন্যায়ের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তোদের সব কয়টাকে যদি আমি একসাথে না মেরেছি, আমার নাম আকাশ চৌধুরী না। ওয়েট কর। এই কথা বলার পরে আকাশ ফোন কেটে দিল। আকাশ ফোন কেটে দেওয়ার পরে তার লোকজন নিয়ে সোজা সে বান্দরবনে চলে আসলো। আর বান্দরবনে চলে আসার পরে সবাইকে নিয়ে সেট করে দিল চারপাশে, আর আকাশকে একা ভেতরে প্রবেশ করালো। আকাশকে একা ভেতরে প্রবেশ করতে দেখে ওরা হাসতে শুরু করলো। আর তখন আলী হাসান কটাক্ষ করে বলতে লাগলো, কি ব্যাপার, তুই একা আমাকে মারতে চলে এলি আর অথচ কাউকে নিয়ে এলি না? আর তুই কাকে নিয়ে আসবি? তোর পাশে তো এখন কেউ নেই। আর যারা ছিল তাদেরকে তো আমি বন্ধ করে ফেলেছি, কারণ তোর হয়ে এখন আর কেউ কাজ করে না। আহারে বেচারা, এতটা দুর্বিষহ হয়ে পড়বি এটা কে জানতো? তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাকে দয়া দেখাচ্ছিস। তোর দয়া দেখাতে হবে না, তুই তো নিজের চিন্তাটা করে দেখ তোর অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। এত টাকা পয়সা দিয়ে কি হবে বল? আলী তখনই তার অ্যাকাউন্ট চেক করতে পারলো, আর অ্যাকাউন্টে একটি টাকাও নেই। আর এদিকে রকিও তার অ্যাকাউন্ট চেক করে দেখতে পারলো তার অ্যাকাউন্টেও টাকা নেই। আর এগুলো দেখার পরে রকি একটা হকি স্টিক দিয়ে আকাশের পায়ে আঘাত করলো। আর আকাশের পায়ে আঘাত করার পরে তখন আকাশ হাসতে শুরু করলো। আর তখন ওদিকে নীলা বলতে লাগলো, তোমাদেরকে বলেছিলাম না যে তোদের সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে? এবার তো বুঝতে পারলি কি কারণে বলেছিলাম। শয়তান, তোকে আমি সবকিছু খুলে ওদেরকে দিয়ে দিব, আর তোকে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। বস, ওকে ধরে নিয়ে আসেন। আর নিহা, তুই যে অবস্থা করছিস, আমি যদি একবার ছাড়া পাই তোকে মেরে তক্তা বানিয়ে দেব। তোর মতো মেয়ের জন্য আজকে মেয়েদের বদনাম হয়। তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেয়ে হয়ে অন্য মেয়েগুলোর ক্ষতি করতে একটু মায়া লাগলো না? তোর এতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিলি নিজের হাতে। আমার টাকার প্রয়োজন, আমি টাকার জন্য এসব করেছি। আমার কাছে এসব নীতি কথা বলে কোনো কাজ নেই। আমি সবসময় চেষ্টা করতাম সাদিয়াকে এই লাইনে নিয়ে আসার, কিন্তু ও আসেনি। তার জন্যই ওকে একেবারেই শেষ করে দিয়েছি। এখন তখনই কয়েকজন এসে আকাশকে মারতে লাগলো। না, আর আকাশ ওদেরকে মারতে থাকেন। আর মাঠে থাকার সময় তখনই রকি গিয়ে নীলার দিকে পিস্তল তাক করলো। আর নীলাকে পিস্তল তাক করার পরে তখন আকাশ মারামারি বন্ধ করে দেয়। আর তখন নীলা আকাশকে বলতে লাগে, প্লিজ আমার জন্য তুমি এইভাবে ওদেরকে সুযোগ দিও না। ওরা অনেক খারাপ। ওরা বেঁচে থাকলে সমাজে আরো অনেক অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, কত ছেলের জীবন নষ্ট হয়ে যাবে, সেটা তো কোনো হিসেব নেই। আর ওদেরকে কখনো ক্ষমা করে দিও না। আমার চাই কিছু হয়ে যাক না কেন, প্লিজ। এত বছর পরে তোমাকে ফিরে পেয়েছি, আর এখন যদি আমি তোমাকে পেয়েও হারিয়ে ফেলি তাহলে আমি আমার নিজেকে তো কখনো ক্ষমা করতে পারবো না। নিজে নিজে অনেক কষ্ট পেয়েছি, ওদের কারণে আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি আর তোমাকে হারাতে চাই না। এইভাবে তোমার নিজের পজিশন ওদেরকে দিয়ে দিও না। ওরা তোমার পজিশন পেয়ে গেলে ওরা কি করবে সেটা তুমি খুব ভালো করে জানো। ওরা একটাও মানুষকেও শান্তিতে থাকতে দেবে না। মানুষকে শোষণ করে এই বাংলাদেশটাকে বিক্রি করে দিয়ে চলে যেতে পারে। ওরা এতটা খারাপ, এতটা নিকৃষ্ট। আকাশ তখনই পা দিয়ে রকির হাত থেকে পিস্তলটা ফেলে দেয়। আর ওকে হাত থেকে পিস্তলটা ফেলে দেওয়ার পরেই আকাশ তখন পিস্তলটা নিয়ে ওদেরকে গুলি করতে থাকে।
আর একটা সময় নীলার হাতের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার পরে নীলাও গুলি করতে থাকে ওদেরকে। নীলা গুলি করতে করতে সামনে এগিয়ে যায়, আর হঠাৎ করেই এদিকে একটা গুলি এসে আকাশের গায়ে লাগলো। আকাশের হাত এগুলে লাগার পরে গুলিটা বেরিয়ে গেছে, আর তখন আকাশ থেমে না থেকে ওদেরকে গুলি করতে শুরু করলো। আর সবাই এভাবেই ঘোরাঘুরি করার সময় 10 মিনিট পরে ওদের সকল লোকজন মারা গেল। আর এদিকে আকাশ গুলি করে রকিকে অনেক আগেই মেরে ফেলেছে। আকাশ তখন আলী হাসানের কাছে আসলো। আলী হাসানের কাছে আসার পরে তখন আলী হাসানকে বলতে লাগলো, কিরে, অনেক বড় বড় কথা বলেছিলি না তুই? এখন তোর কথা কোথায় গেল? তুই কি মনে করেছিলি তুই যেটা বলবি সেটাই হবে? বাংলাদেশে আর কেউ কথা বলার মতো কেউ থাকবে না? মনে করেছিল আমার যাবজ্জীবন জেল হয়ে গেছে, আর এদিকে তুই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি, এত সহজে সব কিছু পেয়ে যাবি। এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র আমার হ্যাকার দাম মাফিয়া কিংয়ের। ভাই, আমাকে তুই ক্ষমা করে দে। আমি জানি আমি অনেক অনেক বেশি খারাপ কাজ করেছি, এতটা খারাপ কাজ করেছি যা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তবুও আমি তোর কাছে মাপ চাইছি। তুই চাইলে আমাকে বাঁচাতে পারিস, আমাকে মারিস না। আমি বাঁচতে চাই, আমি তোর সঙ্গে থেকে ভালো কাজ করব। সেটার আর কোনো প্রয়োজন হবে না। তোর দ্বারা আমার ভালো কাজ কখনোই হবে না। আর তুই ভাবলি কি করে আমি তোকে ক্ষমা করে দেব? তোর জন্য আমি স্বেচ্ছায় 10 বছর জেল খেটেছি। এই 10টা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি। আমার পুরো লাইফটা ওই জেলখানার মধ্যে বন্দি ছিল। দেখ ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি নিজের হাতে নীলার বাবাকে গুলি করে মেরেছি, কিন্তু তোদের মাঝে বিচ্ছেদ কাটিয়ে দিয়ে আমি একটা সুযোগ খুঁজেছিলাম, আর এ কারণে সাহায্য করেছিল রকি। ও আমাকে সব কিছু সাহায্য করে, আমাকে এমনকি প্ল্যানটাও দিয়েছিল, আর আমি ওর প্ল্যানটা শুনে রাজি হয়ে যাই, আর এই কারণেই এই কাজটা করা হয়। আর ভুল বুঝে নীলা তোকে দূরে সরিয়ে দেয়। হঠাৎ করে কেউ যেন আকাশকে গুলি করলো তার হাতের মধ্যে, আর আকাশকে গুলি করার সাথে সাথে তখন আকাশের হাত থেকে পিস্তল পড়ে যায়। আর পিস্তলটা পড়ে যাওয়ার পর আকাশ তখন তাড়াতাড়ি করে সামনের দিকে তাকায়, আর সামনের দিকে তাকানোর পর দেখতে পারলো তাকে রকি গুলি করে দিয়েছে। তাহলে রকি এখনো মারা যায়নি। রকি গুলি করে দেওয়ার পর আরও একটা গুলি ছুড়লো, আর আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে সাইডে চলে আসলো। আর সাইডে চলে আসার পরপরই তখন উপর থেকে হেলিকপ্টার থেকে দড়ি ফেলে দেয়, আর দড়ি ফেলে দেওয়ার পরপরই তখন ওই দড়ি দিয়ে আলী চলে যায়। আর মুহূর্তের মধ্যেই এই কাজটা কিভাবে উল্টা পাল্টা হয়ে গেল বুঝতেই পারলো না আকাশ। পরপর অনেকগুলো গুলি করেছে আলী পায়ে, কিন্তু মাত্র একটা গুলি লেগেছে, কারণ হেলিকপ্টারের মধ্যে প্রচুর বাতাসের কারণে ঘুরেই ঠিকভাবে লাগেনি। আর কখনো আকাশের নিজের উপরেই আর রাগ হচ্ছে, আর তখন বলতে লাগলো, এত বছর ট্রেনিং করার পরে আমি মাফিয়া হলাম, আর এখন আমি আমার হাত থেকে তাকে ছেড়ে দিলাম। কি করে পারলাম আমি এটা করতে? আমার দ্বারা এটা সম্ভব? চিন্তা করো না, তুমি আবারও আলীকে ধরতে পারবে। আলী পালিয়ে কোথায় যেতে পারবে না? ও তো বাংলাদেশ থেকে বেরোতে পারবে না। তোমার লোকজন তাকে অনেক আগেই ধরে ফেলবে। তুমি প্লিজ চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার হাত থেকে রক্ত পড়ছে, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। নীলা, আমি কোনো কিছুতেই ভাবতে পারছি না আমার হাত থেকে আলী এইভাবে পালিয়ে যাবে। আমি এখনো ভাবতে পারছি না। মনে হচ্ছে আমার কাছে স্বপ্নের মতো লাগছে। শেষে পর্যন্ত আমার কাছ থেকেও পালিয়ে গেল, আর আমি কোনো কিছু করতে পারলাম না। নিজের উপর কেমন যেন ভরসা কমে গেছে। তুমি প্রতিটা বিষয় নিয়ে এইভাবে এত বেশি রিঅ্যাক্ট কেন করো? আমি সেটাই বুঝতে পারি না। তুমি কি স্বাভাবিকভাবে কথাগুলো নিতে পারো না? স্বাভাবিকভাবে কথাগুলো নিলেই তো হয়। দেখো, যেটা হয়েছে বাদ দাও, এখন কিভাবে আলীকে ধরা যায় সেটাই চিন্তা করো। আলী তো আর বাংলাদেশ থেকে বের হতে পারবে না, তাই না? আকাশরা তখন তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে আসার পর ডাক্তার তাকে অপারেশন থিয়েটার নিয়ে গেল, আর তার হাত ব্যান্ডেজ করে তাকে একটা কেবিনে দেওয়া হলো। তাকে একটা কেবিনে দেওয়ার পরে নীলা তখন কেবিনে চলে যায়। নীলা যাওয়ার পরে তখন আকাশকে জোরে ধরে বলতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি আমার কারণেই 10টা বছর জেলের মধ্যে থেকেছ। তুমি কোনো অন্যায় করোনি, তবুও তুমি থেকে যাও না প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রত্যেকটা জীবন তো পার করেই দিয়েছি,
আর এবার না হয় একসাথেই পার করি। চলো বাকি জীবনটা একসাথেই পাড়ি দিই। তুমি তো সেই আগের মতোই আছো, কিন্তু আমি তো এদিকে বুড়ো হয়ে গেছি। এই বুড়ো ছেলেকে দিয়ে কি তোমার হবে? আর এখন তো ছেলে বলাটাও যাবে না, এখন আমি বুড়ো লোক, তাই না? কে বলবে? তোমার বয়স এখন 32 হয়ে গেছে। 22 বছর ছেলে জেলে গিয়েছিল, এখন তার 32। তোমাকে বোঝাই যাচ্ছে না? এখন তোমার বয়স 32 হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখনো সে আগের মতোই আছো। এভাবে দুজনে কথা বলতে থাকে আর ওদের দুজনের মাঝের কথাগুলো যেন আর ফুরাবে না কখনোই। আর এদিকে কথা বলার মাঝে আকাশের চিন্তা হতে লাগলো আলী এখন কোথায় যেতে পারে। আর তখনই আরিফ চলে আসলো। আরিফ আসার পরে তখন আকাশকে বলতে লাগলো, ভাই, আলী এখন কোথায় আছে সেটা এখন পর্যন্ত জানতে পারলাম না, কারণ ওর নাম্বার কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। আর ওই হেলিকপ্টারটা মনে হয় উত্তর দিক দিয়ে গেছে, হতে পারে সে এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তাকে আবার আমরা খুঁজে পাবো কিনা সেটাই তো বুঝতে পারছি না। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি শুধু তাকে দেখতে চাই। যেভাবে পারিস তাকে খুঁজে বের কর, আর ওকে আমি শেষ করে ফেলবো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর মতো শয়তান বেঁচে থাকলে আমি কখনোই শান্তি পাবো না। আরিফ তখন মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, কারণ আরিফ এখন তার কথার ভাষা হারিয়ে ফেলেছে। আরিফ হাসপাতাল থেকে বেরিয়ে সে গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পরে তখন আরিফ ল্যাপটপ নিয়ে বসে পড়লো আর ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আর এভাবে কিছুটা সময় অতিবাহিত হলো। আর এদিকে নীলা আকাশের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ল। আর এদিকে আকাশ টেনশনে মারা যাচ্ছে। আকাশ তখন নীলাকে বলতে লাগলো, নীলা, আমার কিন্তু এসব কিছু একদম ভালো লাগছে না। আমার এখন যাওয়া প্রয়োজন। আমাকে এভাবে শুয়ে থাকলে হবে না। আমার মতো লোক যদি এইভাবে শুয়ে থাকি তাহলে কি আর হবে বলো? আমি যদি এইভাবে শুয়ে থাকি আর ওরা যদি কাজ করে, আমার নিজের কাছেই খারাপ লাগে। আমার নিজেকে অনেক ছোট ছোট মনে হচ্ছে। প্লিজ তুই আমাকে যেতে দাও। তোমার এখন কোনো যাওয়ার প্রয়োজন নেই। তুমি 2 দিন পর এখান থেকে বের হবে। 2 দিনের আগে যদি হাসপাতাল থেকে তুমি বের হচ্ছ তাহলে তোমার খবর আছে। তুমি একদম বের হতে পারবে না। নীলা, তুমি একটু বুঝতে চেষ্টা করো। তুই কেন বুঝেও না বোঝার ভান করছো? আমাকে যেতে দাও প্লিজ। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আলী আমার হাত থেকে চলে গেছে। আমার হাত থেকে সে পালিয়ে গেছে। নীলা, ভাবতে পারছো আমার এখন কি অবস্থা হচ্ছে মনের ভিতরে? আমি এসব কোনো কিছুই ভাবতে চাই না। না, ছোট্ট একটা বিষয় নেই। তুমি কেন এমনটা করছো? আর এখানে তো তোমার কোনো দোষ ছিল না। তুমি তো করতে গিয়েছিলে, কিন্তু তোমার কোনো একটা কারণে বাধা পড়েছে। তুমি আবারও আলীকে ধরে ফেলতে পারবে। তাহলে এত কেন টেনশন করছো? তোমার তো আর ক্ষমতা কম নেই যে তুমি পারবে না। তাহলে কেন টেনশন করছো? আসলে আমার হাত থেকে কখনোই কেউ পালিয়ে যেতে পারেনি, আর এটাই প্রথম আলী আমার হাত থেকে পালিয়ে গেছে। আর যার জন্য আমি আসলে মেনে নিতে পারছি না। প্লিজ, আমি তো সুস্থ এখন, দেখো আমি সঠিকভাবে কথা বলছি, সব কিছু ঠিক আছে। আমাকে হাসপাতাল থেকে যাওয়ার ব্যবস্থা করো। হাসপাতাল থেকে যাওয়ার ব্যবস্থা করবে তো সেটা 2 দিন পর। 2 দিন এখানে রেস্ট থাকা লাগবে। আর আমি যে তোমার 24 ঘন্টা পাশে আছি। আমি যদি একটুর জন্য বাইরে যাই, তুমি যদি আবার পালিয়ে যাও, তখন আমি তোমাকে কোথাও খুঁজে পাবো না। তাই সেটা আর হচ্ছে না। ইচ্ছে করছে এখন তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য। আমার কথা না শোনো, তখন মেজাজটাও খারাপ হয়ে যায়। তুমি শুধু তোমার জিনিসটাই দেখলে, একবার আমার দিকটা ভেবে দেখলে না। এটা নিয়ে তুমি আমাকে যেটা ইচ্ছা সেটাই বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা নিয়ে তোমাকে কোনো কিছুই বলবো না। তবে আমার কথা ছাড়া তুমি এখান থেকে বের হতে পারবে না, এটা আমি জানি। আকাশ নীলার ওপর আর কোনো কথাই বলতে পারলো না, কারণ আকাশ খুব ভালো করেই জানে এখন নীলার উপর কোনো কথা বলে লাভ হবে না। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। 2 দিন পরে আকাশ হাসপাতাল থেকে বের হয়ে সোজা গোডাউনে চলে আসলো। সঙ্গে সঙ্গে নীলাও চলে আসলো আকাশের সঙ্গে। আকাশ আসার পরেই আকাশ তখন তার ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। আর এদিকে তখন হঠাৎ করেই নীলা আকাশকে বলতে লাগলো, তোমার মনে আছে তুমি মারামারি করার সময় তোমার একটা চিপ তুমি আলীর পকেটের মধ্যে ফেলে দিয়েছিলে? আর ওইটা পরে আর তুমি ওর কাছ থেকে নাওনি, কিন্তু নীলা এই কথাটা মনে করিয়ে দেওয়ার পরে যখন আকাশ মুচকি হেসে দিল, আর মুচকি হেসে দেওয়ার পরেই সে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ কাজ করার পরেই সে লোকেশন জানতে পারলো। সে এখন ভারতের কাছাকাছি রয়েছে, এক পাহাড়ের মধ্যে
খুবই দুর্গম এলাকা। আকাশ তাড়াতাড়ি করে তার লোকজনকে নিয়ে রেডি হয়ে গেল সেখানে যাওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে হেলিকপ্টারে করে চারদিক ছড়িয়ে ওখানে যেতে শুরু করলো। আর প্রায় 45 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরেই আকাশ হেলিকপ্টার থেকে নিচে নামার পরে তখন তার লোকজনকে নিয়ে চারদিক থেকে ঘিরে ফেলল। আর তখনই আলী তার লোকজন নিয়ে বের হতে যাবে, গুলি করতে লাগলো। তখনই আকাশের লোকজন গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন আকাশ মাইকে বলতে লাগলো, যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করিস তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এখনো বলছি, নিজের কৃতকর্মগুলো স্বীকার করে আত্মসমর্পণ কর, না হলে তোকে সহ পুড়িয়ে মারবো আমি এখানে। আকাশ তখন আলীর পায়ে গুলি করলো। করার পরে আলী সেখানেই পড়ে যায়। আর আকাশ দৌড়ে কাছে চলে আসলো। আর এদিকে আলীর লোকজনকে মেরে ফেলেছে আকাশের লোকজন। আর তখন আকাশ বলতে লাগলো, সেদিন তো পালিয়ে গিয়েছিলি, আর তোর জন্য আমি এই 3 দিন ঘুমাতে পারিনি। এই 3 দিন আমার অস্বস্তি লেগেছে তোকে মারতে পারিনি বলে, কিন্তু আজকে সেই স্বপ্নটা পূরণ করব। এই বলে আকাশ গুলি করে দিল। গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল আলী হাসান। তারপর সেই ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর সবাইকে নিয়ে চলে আসে সেখানে থেকে। আর নীলাকে নিয়ে আসার পরে ওরা ঢাকায় ফিরে আসে হেলিকপ্টারে করে। তারপর ধুমধাম করে আকাশ এবং নীলার বিয়েটা হয়ে যায়। আর এদিকে সাদিয়া আকাশের কাছে মাপ চেয়েছে। সাদিয়া সব কিছু নিয়ে সে বিদেশে চলে গেছে। আর ধুমধাম করে আকাশ এবং নীলার বিয়েটা হয়ে যায়। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসরঘরের সামনে, ভেতরে যেতে অনেক ভয় পাচ্ছে। আর তখন পেছন থেকে আরিফ বলতে লাগলো, বস, আপনি এভাবে ভয় পেলে কি আর চলবে? আপনি ভেতরে যান, আর আপনারটা শেষ হয়ে গেলেই আমরা বিয়ে শাদী করে ফেলবো। আর কত সিঙ্গেল থাকবো এভাবে? আসলে কি আর বলবো, অনেক কিছু করেছি, কখনো এভাবে নার্ভাস ফিল করিনি, কিন্তু আজকে অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। বস, আপনি প্রথমবার বিয়ে করলেন তো, তার জন্যই হয়তো এমনটা লাগছে। সেকেন্ড বার যখন বিয়ে করবেন তখন সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই রুম থেকে বের হয়ে যায় নীলা। রুম থেকে বের হওয়ার পরেই আরিফ নীলাকে বের হতে দেখে ভয় পেয়ে দৌড়ে চলে গেল। আর এদিকে আকাশ হাসতে শুরু করলো। আর এদিকে নীলা আকাশকে টেনে ভিতরে নিয়ে আসলো। ভেতরে নিয়ে এসে দরজা লক করে দিল। লক করে দেওয়ার পর নীলার রাগের লুক নিয়ে তার দিকে তাকায়। আর তখন বলতে লাগলো, কি ব্যাপার, তোমার মনে হয় বিয়ে শাদী করার খুব শখ হয়েছে তাই না? আসো, তোমাকে বিয়ে করিয়ে দিচ্ছি। আরেকটা কেন, আমাকে দিয়ে কি তোমার হয় না? আসলে এখনো পর্যন্ত কোনো কিছু দেখিনি তো, তার জন্য কি করে বলবো তোমাকে দিয়ে আমার হবে কি না। আগে দেখে নেই, যদি পছন্দ হয় তাহলে বলতে পারবো, আর যদি পছন্দ না হয় তাহলে তো অন্য একটা বিয়ে করতেই হবে। তখন নীলা আকাশের বুকে এসে কিল ঘুষে মারতে শুরু করলো। আকাশ তখন হাসতে শুরু করলো। আর একটা সময় সহ করতে না পেরে নীলা কান্নাই করে দিল। আর আকাশ শক্ত করে জড়িয়ে ধরে কপালের মধ্যে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, আর কখনোই এমনটা করবো না, এবারের মতো ক্ষমা করে দাও। আর এই জন্য কান্না করার লাগে নাকি পাগলি? চলো আজকে একটা মিশনে যাই, যে মিশনটা হবে ভবিষ্যৎ নিয়ে আসার জন্য। নীলা লজ্জা পেয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই না হয় ওদের চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে